গল্পটি প্রিয়দর্শিনী বা প্রিয়াকে ঘিরে আবর্তিত করা হয়েছে। প্রিয়া একজন কৌতূহলী গৃহিণী। কোট্টায়ামের কাছে একটি শান্ত শহরে তার স্বামী অ্যান্টনি এবং তাদের ছোট্ট মেয়ে কানির সাথে থাকে। সর্বদা তার চারপাশের জগৎ বুঝতে চাইছে, অনেকটা নিয়মিত পাড়ার মহিলাদের মতো। গৃহকর্মের একঘেয়ামিতে বিরক্ত হয়ে প্রিয়া সর্বদা চাকরি খুঁজতে থাকে। প্রিয়া তার প্রতিবেশী অন্যান্য মহিলাদের সাথে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের অংশ, যেখানে তারা তাদের দৈনন্দিন জীবন এবং ঘটনাগুলো শেয়ার করে। পরিস্থিতি তখনই একটি আকর্ষণীয় মোড় নেয় যখন একজন নতুন প্রতিবেশী ম্যানুয়েল তার বৃদ্ধা মায়ের সাথে সামনের বাড়িতে থাকতে চলে আসে। এরপর চলে সমস্ত সিনেমাটা জুড়ে টান টান উত্তেজনা, যা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্রিয়া একটি জব ইন্টারভিউ দেওয়ার জন্য তার কাগজপত্র তৈরি করছিল। ঠিক তখনই সে তার গাড়ির সাইরেন শুনতে পেয়ে নিচে নেমে এসে দেখে তার গাড়িটাকে অন্য একটি গাড়িতে ধাক্কা মেরে চলে গেছে। পরদিন ইন্টারভিউ দিতে গিয়ে প্রিয়া দেখলো সেখানে স্টেফিও ইন্টারভিউ দিতে গেছে। স্টেফি সিঙ্গেল মাদার। ইন্টারভিউ দিয়ে ফিরে আসার সময় ওরা দেখলো ওদের পাড়ায় একজন নতুন প্রতিবেশী এসেছে। ম্যানুয়েল তার বৃদ্ধা মা গ্রেসিকে নিয়ে এখানে থাকতে এসেছে। এই টাউনে গ্রেস বেকারি নামে ওদের একটা বেকারিও রয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ম্যানুয়েলের টুকুজি কুস্তি সমস্তটা জানতে পারলো প্রিয়া। ম্যানুয়েলের সাথে তার প্রতিবেশী কৃষ্ণা ভাই আর তার স্ত্রী সরোজিনী ভাবির এবং স্টেফিরও পরিচয় হলো। ওদের থেকেই প্রিয়া জানতে পারলো যে ম্যানুয়েলের একজন বড় বোন আছে, সে নিউজিল্যান্ডে থাকে। সন্ধ্যাবেলা প্রিয়া আর অ্যান্টনি ম্যানুয়েলের বাড়ি গেল পরিচয় করে আস। ম্যানুয়েলের মা ভিতরে ঘুমাচ্ছিলেন। খাটে ম্যানুয়েলের মা বসে আছে দেখে প্রিয়া ম্যানুয়েলকে বলল আন্টি বোধহয় জেগে গেছেন। ম্যানুয়েল ভিতরে ঢুকে ওর মায়ের সাথে প্রিয়া আর অ্যান্টনির পরিচয় করিয়ে দেয়। তারপর তাকে ওষুধ খাইয়ে শুইয়ে দেয়। কিছুক্ষণ পর প্রিয়া দেখলো আন্টি আবার উঠে নিজের খাটে বসে রয়েছে। তারপর চশমা খুলে লাইট অফ করে আবার শুয়ে পড়লেন। পরদিন প্রিয়া, আসমা আর সুলু একসাথে বাইরে বেরোলে আমরা দেখি ম্যানুয়েল তার বাড়ির চারপাশ, এমনকি প্রিয়াদের ছাদে উঠে সেখান থেকে তাদের বাড়ির কতটা কি দেখা যাচ্ছে সবটা দেখলো। এরপর পাশের বাগানে একটা নির্দিষ্ট জায়গায় একটা লাঠির মধ্যে লাল কাপড় বেঁধে সেই জায়গাটা চিহ্নিত করে রাখার জন্য লাঠিটা সেখানে গেঁথে দিল। এবার ম্যানুয়েল দেখলো স্টেফি অফিসে বেরোচ্ছে। ম্যানুয়েল তার গাড়ি নিয়ে সোজা বাস স্ট্যান্ডে গিয়ে স্টেফিকে বলল, তুমি যদি টাউনের দিকে যাচ্ছ তাহলে আমার গাড়িতে চলে এস, আমিও ওখানেই যাচ্ছি। স্টেফি গাড়িতে উঠে বসলে কথায় কথায় জানতে পারলো যে ম্যানুয়েল স্টেফির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করে তার সম্বন্ধে সমস্ত খোঁজ খবর নিয়ে রেখেছে। স্টেফি প্রথমে একটু অবাক হলেও ধীরে ধীরে ম্যানুয়েলের সাথে তার ভালোই বন্ধুত্ব হয়ে যায়। বাড়ির নোংরা জল বাইরে ফেলতে গিয়ে প্রিয়া দেখলো যে আন্টি তাদের ট্যাঙ্কের এক্সট্রা জল পড়া বন্ধ হয়েছে কিনা দেখতে বাইরে দাঁড়িয়ে রয়েছে। প্রিয়া তার সাথে কথা বলার চেষ্টা করলে তিনি একটিও কথা না বলে ভিতরে ঢুকে গেলেন। প্রিয়ার এই ফ্যামিলিটাকে একটু অদ্ভুত লাগলো। এরপর আমরা দেখি তার মা বসে টিভি দেখছিলেন আর ম্যানুয়েল সোজা তার ল্যাপটপে গিয়ে বসে প্রথমে প্রিয়ার এবং তারপর আসমার হাজবেন্ড আজমলের সোশ্যাল মিডিয়া পেজ খুলে কি যেন নোটিস করলো। তারপর বাইরে বেরিয়ে তাদের টালির ছাদে একটা মনিটর লিজার্ড দেখতে পেয়ে সেটাকে মেরে ফেলে তার বাড়িতে নিয়ে গেল। সেদিন রাত্রেই পার্টি দেবার নাম করে সেই লিজার্ডের মাংস রান্না করে সবাইকে খাওয়ালো ম্যানুয়েল। সেটা কেউ বুঝতেই পারলো না। সেখানে সবার সাথে গল্প করতে করতে ম্যানুয়েল জানতে পারলো যে প্রতি টিউসডেতে থমাস ভাই তার স্ত্রীকে নিয়ে চার্চে যায় প্রার্থনা করতে। এবার ম্যানুয়েল তার কাকাকে সেই চিহ্নিত করা জায়গাটা মোবাইলে দেখিয়ে বলল, একবার যখন ওরা টিউসডেতে চার্চে যাবার জন্য বেরিয়ে যায় তারপর ওরা দুটোর আগে ফেরে না। ওই সময় ওই পাড়াতে শুধু অ্যান্টনির ওয়াইফ প্রিয়াই থাকতো। আমরা যদি সেদিনই প্ল্যানটা ফিক্সড করি তাহলে একটা ধার সেফ হয়ে যাবে। কিন্তু ম্যানুয়েলের কাকা বলল, দিনের বেলাটা রিস্ক হবে, আমরা রাত্রে প্ল্যানটা ফিক্সড করি, যদি কপাল খারাপ হয় আর কেউ দেখে নেয় তাহলে বিপদ হয়ে যাবে। তখন ম্যানুয়েলের কাকার ছেলে জন বলল, না না, রাইট টাইমের জন্য কিছুদিন অপেক্ষা করি। ম্যানুয়েল বলল, জন ঠিক বলছে, আরো কিছুদিন ওয়েট করি। এখন প্ল্যানটা আসলে কি তা আমরা জানতে পারি না, কিন্তু কিছু একটা খারাপ প্ল্যান করছে সেটা ওদের কথাবার্তাতেই বোঝা যাচ্ছিল। এরপর জনকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বিষয়ক তথ্য জোগাড় করতে দেখতে পেলাম। অ্যান্টনি অফিসে গিয়ে জানতে পারলো যে ওর প্রমোশন হয়েছে, তাও আবার সেটা কুচবিহারে। আর ওদিকে প্রিয়া তার মেয়েকে সুইমিং শেখাতে নিয়ে গেছে। সেখানে তার কাছে ফোন এলো মেলম কোম্পানি থেকে। বলল, ম্যাম আপনি টেকনিক্যাল ইন্টারভিউ ক্লিয়ার করে নিয়েছেন, নেক্সট আমাদের ম্যানেজার লেভেল ইন্টারভিউ হবে, আপনাকে তার ডেট ইনফর্ম করে দেওয়া হবে। প্রিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে স্টেফিকে খবরটা জানালো, সাথে এটাও বললো যে এই খুশিতে ওদের ওয়েডিং অ্যানিভার্সারিতে একটা ট্রিট প্ল্যান করছে যেখানে সবাইকে ইনভাইট করা হবে। এবার অ্যান্টনি সেখানে এলে তাকেও ওই প্ল্যানের কথাটা জানানো হলো। অ্যান্টনি বলল, ভালোই হলো, আমারও কুচবিহারে প্রমোশন হয়ে গেছে, চলে যেতে হবে, সবাই মিলে এই নিয়ে একটু আনন্দ করা যাবে।
প্রিয়ার মনটা খারাপ হয়ে গেল এখান থেকে চলে যেতে হবে বলে। এখানে সবার সাথে বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছিল ওর। ও ভেবেছিল যে ও এখানেই সেটেল করবে, কিন্তু কি আর করা যাবে। ম্যানুয়েল তার ব্রেকরিতে কফি খাওয়াতে নিয়ে গেছে স্টেফিকে। সেখানে স্টেফি বলল একটা ইন্টারভিউ ক্লিয়ার করার জন্য কে পার্টি দেয়। ম্যানুয়েল বলল কবে ওদের ওয়েডিং অ্যানিভার্সারি। স্টেফি বলল সামনের মাসের 19 তারিখ। স্টেফি চলে গেলে ম্যানুয়েল ওর কাকাকে ফোন করে বলল যে 19 তারিখের ডেটটা আমাদের প্ল্যানের জন্য ফিক্সড করে দিন। জন একটা ফ্যাক্টরি থেকে একটা জলের ট্যাঙ্ক কিনে বাড়ি নিয়ে গেল, আর একটা গ্যারেজে ম্যানুয়েল, তার আঙ্কেল এবং জন গ্লাভস, বড় বড় প্লাস্টিকের গ্যালন আর অনেক বড় বড় কার্টুন রেডি করে রাখলো। সন্ধ্যাবেলা অ্যান্টনি আর প্রিয়া গেল ম্যানুয়েলের বেকারিতে ওদের অ্যানিভার্সারি কেক নিতে। ম্যানুয়েল কেকটা টাকা নিল না, বলল এটা আমার তরফ থেকে অ্যানিভার্সারির গিফট। এবার খুব সুন্দর করে পার্টির অ্যারেঞ্জমেন্ট করলো প্রিয়া, সবাই এসেছে। এই সবকিছু ম্যানুয়েল নিজের বাড়ির ব্যালকনি থেকে দেখলো। এরপর ঘরের ভিতরে ঢুকে একটা জানলা খুলে দিল, তারপর আলমারি থেকে জামা কাপড় বের করে চারপাশে ছড়িয়ে দিল। এরপর একটা আয়রন টেবিলের মধ্যে তার মায়ের একটা কাপড় রেখে তার উপর আয়রনটা রেখে সুইচটা অন করে দিল। এরপর প্রিয়ার জন্য রেডি করে রাখা গিফটটা নিয়ে প্রিয়াদের বাড়ি চলে গেল। ওখানে খুব আনন্দের সাথে প্রিয়া আর অ্যান্টনি তাদের অ্যানিভার্সারি কেক কাটতে গিয়ে দেখলো ম্যানুয়েলের বাড়িতে আগুন লেগে গেছে। তৎক্ষণাৎ পুলিশ ডাকা হলো। সবাই ভেবেছিল ম্যানুয়েলের মা ভিতরে আছেন। ওনাকে বের করে আনার চেষ্টা করতে গিয়ে পুলিশ দেখলো সারা বাড়িতে ম্যানুয়েলের মা কোথাও নেই। পুলিশ ম্যানুয়েলকে ডেকে জিজ্ঞেস করলো আপনি বাড়ির বাইরে থাকবেন জেনেও বাড়ির দরজা কেন খোলা রেখেছিলেন। ম্যানুয়েল বলল মা নিজের ওষুধের ঘরে গভীর ঘুমে থাকে। আমি ভাবলাম এই তো সামনে যাব, এখনই চলেই আসবো, তাই দরজা খুলে রেখে বেরিয়েছিলাম। আশেপাশে কোথাও সিসিটিভি নেই যে ওনাকে দেখা যাবে। সেই সময় সিআরবি থেকে ফোন করে জানানো হলো যে ম্যানুয়েলের মাকে রেল স্টেশনে পাওয়া গেছে। পুলিশের সাথে ম্যানুয়েল, অ্যান্টনি আর আজমল সেখানে গেল। থানায় গিয়ে দেখলো ম্যানুয়েলের মা বসে আছেন। এদিকে কৃষ্ণা ভাই বললেন যে ম্যানুয়েলকে পুলিশের কাছে বলতে শুনলাম যে ওর মায়ের অ্যালজাইমার্স আছে। কথাটা শুনে প্রিয়ার কেমন জানি খটকা লাগলো। সরোজিনী ভাবি বললেন আমি তো জানতাম ওনার ভুলে যাওয়ার রোগ আছে, অ্যালজাইমার আছে কই কাউকে তো বলেনি। বাড়িতে নিয়ে আসা হলো ম্যানুয়েলের মাকে। প্রতিবেশীরা সবাই বেশ চিন্তিত ছিল। কৃষ্ণ ভাই বললেন ম্যানুয়েল এভাবে তোমার মাকে একা রাখা ঠিক নয়, তুমি ওনার জন্য একটা নার্সের ব্যবস্থা করো। আমি একটা কেয়ার হোম জানি, সেখানে কথা বলবো। অ্যান্টনি বলল নয়তো একজনকে আমিও জানি, লিসি ভাবি। প্রিয়ার ডেলিভারির সময় প্রিয়ার খুবই খেয়াল রেখেছিল। ওর ফোন নাম্বার আমার পুরনো ফোনে আছে, লাগলে বলো। এরপর সবাই যে যার বাড়ি চলে গেল। সবাই চলে গেলে ম্যানুয়েল ওর কাকাকে বলল মনে হচ্ছে আমাদের দিনের বেলাতে রিস্ক নিতে হবে, যেদিন থমাস ভাই চার্চে যাবে। ম্যানুয়েলের কাকা বলল আমাদের ডায়নাকে ইনফর্ম করা দরকার। ডায়না হলো ম্যানুয়েলের বড় বোন, ও সিঙ্গাপুরে থাকে। অ্যান্টনি বলল যে আগে ম্যানুয়েলের মা এখানেই থাকতেন, তখন উনি কাজ ছেড়ে প্রত্যেক ফ্রাইডেতেই প্যাসেঞ্জার ট্রেন ধরে বাড়ি ফিরতেন। মনে হয় উনি সেই ভেবেই বাড়ি থেকে বেরিয়েছিলেন। প্রিয়া বলল অ্যালজাইমারের পেশেন্টের সব কি খেয়াল থাকে? আমার কখনো মনে হয়নি আন্টির কোনো মেমোরি প্রবলেম আছে, আর উনি রেলওয়ে স্টেশনে বা কি করে পৌঁছে গেলেন এটাই কিছুতে বুঝতে পারছি না। পরদিন সকালে প্রিয়া আন্টির এখানে আসার পর থেকে সমস্ত ঘটনাগুলো মনে করলো। এরপর একটা ভেন্টিলেটর দিয়ে ম্যানুয়েলদের বাড়ির দিকে তাকালো, দেখলো ম্যানুয়েল ছাদে কাপড় শুকোতে দিচ্ছে। এরপর প্রিয়া অ্যালজাইমার রোগটা নিয়ে নেট সার্চ করলো। ম্যানুয়েলের বাড়িতে স্টেফি এলে ম্যানুয়েল তাকে বলল একটা আর্জেন্ট মিটিং চলে এসেছে, এদিকে মাকে ছেড়েও যেতে পারছি না। স্টেফি বলল মিটিংটা যদি খুবই জরুরি হয় তাহলে আমি অফিস থেকে ছুটি নিয়ে নিতে পারি, সেই সময়টা আমি আন্টির দেখাশোনা করে দেবো। ম্যানুয়েল আর আঙ্কেল গেল জনের কাছে, ও একজন নিউরো সার্জন। জন দুটো ট্যাবলেট দিয়ে ম্যানুয়েলকে বলল এটা কোনো জুস অথবা জলের সাথে মিশিয়ে খাইয়ে দেবে, 20 মিনিটের মধ্যেই ও ঘুমিয়ে পড়বে। আর এটা কিন্তু বিষ, দুটোর বেশি দিলে ঘুমের মধ্যেও মৃত্যু হতে পারে। ম্যানুয়েল বলল এই প্ল্যানটাকে টিউসডেতেই এক্সিকিউট করতে হবে। টিউসডেতে কৃষ্ণ ভাইয়ের সঙ্গে হোম কেয়ারে কথা বলতে আমি যাব। সেই সময় মায়ের কাছে স্টেফি থাকবে, ওকে তো আমি সামলে নেব, আর বাকি সবাইকে আপনারা সামলে রাখবেন। প্রিয়া টিভিতে অ্যালজাইমারের কমন সিমটমের ব্যাপারে দেখছিল। হঠাৎ মেঘ করায় ও ছাদে জামা কাপড় তুলতে গিয়ে দেখলো অলরেডি ম্যানুয়েলের ছাদের জামা কাপড় তোলা হয়ে গেছে, আর ম্যানুয়েল তো এই মাত্র বাড়ি ফিরলো। তার মানে আন্টি ওগুলো তুলেছেন। তাহলে আন্টির ভুলে যাওয়ার রোগ কি করে থাকতে পারে? শুলো বাড়িতে এলে প্রিয়া বলল অন্ধকারে আন্টি বেড সুইচ অন করে নেন, জলের ট্যাঙ্ক ভরে গেলে মোটর বন্ধ করে দেন, ঘরের ভিতরে ঢোকার সময় চপ্পল খুলতেও ভুলেন না। তাহলে ওনার ভুলে যাওয়ার রোগ কি করে থাকতে পারে? বরং ওনার তো আমাদের থেকেও শার্প মেমোরি। দেখো ওদের ঘরে মনে হয় খিচুড়ি চাপিয়েছে, একটা সিটি পড়লো। 4টে সিটি হলেই আন্টি প্রেসার কুকার অফ করে দেবেন। হলেও তাই, 4টের বেশি সিটি পড়লো না। শুলু বলল তাহলে সেদিন উনি আয়রন অন করে কোথায় চলে গিয়েছিলেন?
একবার ওনাকে গিয়ে জিজ্ঞেস করব। প্রিয়া বলল ম্যানুয়াল থাকতে সেটা সম্ভব নয়। এদিকে ম্যানুয়াল সেই ঘুমের ওষুধ দুটো গুঁড়ি করলো, তারপর জুস বানালো। ওর মা তখন টিভি দেখছিলেন। স্টেফি বাড়িতে এলে ম্যানুয়াল ওকে বলে দিল যে টেবিলে মায়ের জন্য জুস বানানো আছে, মাকে খাইয়ে দিও আর তুমিও খেয়ে নিও, আর ধ্যান রাখবে ঘরের ভিতরে কেউ যেন না আসে। এরপর ম্যানুয়াল কৃষ্ণ ভাইয়ের সাথে হোম নার্সের খোঁজে গেল। ঠিক 11টার সময় স্টেফি সেই জুসটা আন্টিকে খাওয়াতে গেলে আন্টি কিছুতেই সেটা খেতে চাইছিলেন না। তখনই ম্যানুয়াল ফোন করলে স্টেফি বলল জুসটা খাচ্ছে না আন্টি। ম্যানুয়াল বলল তুমি মায়ের কাছ থেকে একটু সরে আসতে পারবে। স্টেফি একটু দূরে গেলে ম্যানুয়াল বলল প্রথমে তুমি মায়ের সামনে জুসটা খেয়ে দেখাও, তাহলেই মা খাবে। তাই করলো স্টেফি। প্রথমে এক গ্লাস জুস নিজে খেয়ে ফেললো, তারপর আন্টিকে দিলে উনিও সেটা খেয়ে নিলেন। স্টেফি ফোন করে ম্যানুয়ালকে জানালো যে হ্যাঁ আন্টি পুরো জুসটাই খেয়ে নিয়ে। এই খবরটা ম্যানুয়াল তৎক্ষণাৎ তার আঙ্কেলকেও জানালো। আঙ্কেল ম্যানুয়ালের বাড়ির সামনে এসে দেখলো যে প্রিয়া ম্যানুয়ালের বাড়ির দিকে যায়। আঙ্কেল তখনই ফোন করে সেটা ম্যানুয়ালকে জানালো। ম্যানুয়াল ভয় পেয়ে গেল, কারণ এই সময় প্রিয়া ওদের বাড়ি গেলেই তো বিপদ হয়ে যাবে। 20 মিনিটের মধ্যেই তো ও ঘুমিয়ে পড়বে। আঙ্কেলকে ওখানেই অপেক্ষা করতে বলল ম্যানুয়াল। প্রিয়া একটি আয়রন নিয়ে স্টেফিকে বলল সেদিন ম্যানুয়ালের আয়রনটা খারাপ হয়ে গেছিল, আজ ওকে বিনা আয়রনের জামা পরে যেতে দেখলাম, তাই এই আয়রনটা দিতে এলাম। এই ছলনায় প্রিয়া বাড়ির ভিতর ঢুকে গেল। গিয়ে আন্টিকে জিজ্ঞেস করলো আপনি সেদিন আমাদের পার্টিতে এলেন না, সেদিন কি করে স্টেশনে পৌঁছে গেলেন? কিন্তু একটি কথাও বললেন না ম্যানুয়ালের মা। স্টেফি প্রিয়াকেও জুস খেতে দিল। প্রিয়া সবটা খেয়েও নিল। প্রিয়া বলল বসো স্টেফি, একটু গল্প করা যাক। ওদিকে ম্যানুয়াল ভাবছিল কি করে প্রিয়াকে বাড়ি থেকে বের করা যায়। তখন ওর মনে পড়লো সেদিন অ্যান্টনি বলেছিল লিসি ভাবির কথা, বলেছিল মায়ের কাছে রাখার জন্য। পুরনো ফোনে ওর নাম্বারটা আছে। ম্যানুয়াল অ্যান্টনিকে ফোন করলো, কিন্তু অ্যান্টনি বাইক চালাচ্ছিল বলে ফোনটা ধরলো না। ম্যানুয়াল বারবার ফোন করেই গেলে শেষ অব্দি অ্যান্টনি ফোনটা ধরলো। তারপর প্রিয়াকে ফোন করে অ্যান্টনি বলল যে হলের ড্রয়ারে আমার পুরনো ফোনটা আছে, সেখানে লিসি ভাবির নাম্বারটা বের করে আমাকে দাও। ম্যানুয়াল চাই। বাধ্য হয়ে উঠে চলে যেতে হলো প্রিয়া। ফোন নাম্বারটা পেয়ে প্রিয়া অ্যান্টনিকে সেটা পাঠিয়ে দিল। ওদিকে স্টেফি ঘুমিয়ে গেছে, আর আমরা আঙ্কেলকে দেখতে পাই যে ম্যানুয়ালের মাকে গাড়ির পিছনের সিটে শুইয়ে দিয়ে চলে যেত। রেল লাইনের ধারে একটি বডি পাওয়া গেছে, আর এদিকে সবাই জেনে গেছে যে আন্টি আবার বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে। বডি ম্যানুয়ালের মায়ের কিনা শনাক্ত করতে ম্যানুয়ালকে থানায় ডাকা হয়েছে। আর স্টেফি এই বডির ব্যাপারে জানেই না, ও ঘুমিয়ে পড়েছিল। আর সেই সময় আন্টি চলে গেছেন সেটা ভেবেই স্টেফির রিগ্রেট হচ্ছিল। ওদিকে ম্যানুয়ালের বোন ডায়না এলে পুলিশ জানালো যে বডি পাওয়া গেছে সেটা আপনার মায়ের না। প্রিয়া সুলুকে বলল যে আমার ভয় লাগছে ওই ওষুধগুলোর জন্য, যেগুলো ম্যানুয়াল প্রায় প্রতি ঘন্টায় আন্টিকে খাওয়ায়। প্রিয়ার মনে পড়লো ম্যানুয়াল অ্যান্টনির কাছ থেকে লিসি ভাবির নাম্বার চেয়েছিল। পুলিশ ডায়না আর ম্যানুয়ালকে বলল যে এখান থেকে রেল স্টেশনের সব সিসিটিভি চেক করে তারা কোথাও ম্যানুয়ালের মাকে দেখতে পায়নি। ডায়না বলল যে হতে পারে মা রেল স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে সব ভুলে গেছে। প্রিয়া লিসি ভাবিকে ফোন করে জিজ্ঞেস করলো ম্যানুয়াল নামের কারো কাছ থেকে তোমার কাছে ফোন এসেছিল কিনা। লিসি ভাবি বলল কই না তো। প্রিয়া সুলুকে বলল ম্যানুয়াল আমাকে সেদিনে জেনে শুনেই বাড়ি থেকে বাইরে পাঠিয়েছিল। আন্টি হারিয়ে যাওয়ার পিছনে ম্যানুয়ালেরই হাত নেই তো। ম্যানুয়াল কি করে জানলো যে আমি ও ঘরে আছি? এর মানে এই প্ল্যানের মধ্যে ম্যানুয়াল একা নেই। ম্যানুয়ালের ঘরে প্রার্থনা সভা রাখা হয়েছিল, সবাই এসেছে সেখানে। ডায়না কাউকে ফোন করতে বাইরে এলো। ডায়না কাউকে ফোনে বলল এখন এখানের পরিস্থিতি ঠিক নেই, আর আমাদের এক্সপেক্টেড প্রাইসে আমরা এখন এখানে এই জায়গাটা বেচতে পারবো না, আর আমি যে করেই হোক 2 দিনের মধ্যেই ফিরে যাব। আমি রিটার্ন টিকেটও অলরেডি বুক করেই এসেছি। সেই সময় প্রিয়া সেখানে এসে ডায়নাকে জিজ্ঞেস করলো আপনি নিউজিল্যান্ডে থাকেন তাই না? ডায়না বলল হ্যাঁ, ওখানে আমার একটা স্টার্টআপ কোম্পানি আছে। প্রিয়া বলল আমি মাইক্রোবায়োলজিতে এমএসসি করেছি, একটা জবেরও চেষ্টা করি, নিউজিল্যান্ডেও চেষ্টা করতে পারি। ডায়না আপনি আপনার নাম্বারটা কি আমাকে দেবেন? যদি দরকার হয় তো ফোন করতে পারবো। ডায়না নাম্বারটা দিল। ডায়না ম্যানুয়ালকে বলল 2 দিন পর ও চলে যাবে। ডায়না চলেও গেল। প্রিয়া আর লুসি সেটা দেখলো। এবার আমরা দেখি ম্যানুয়াল আর তার আঙ্কেল গাড়িতে প্রচুর গ্যালন আর বক্স নিয়ে রাতের অন্ধকারে বাড়ি এলো। রাত্রে হঠাৎ একটা আওয়াজে প্রিয়ার ঘুম ভেঙে গেল। ও জানলা দিয়ে দেখলো ম্যানুয়ালের গাড়িতে কেউ এসেছে। আরো ভালো করে দেখতে ও রান্নাঘরের জানলায় গেল। হঠাৎ প্রিয়া ম্যানুয়ালের মাকে দোতলায় দেখতে পেয়ে অ্যান্টনিকে ডাকলো, কিন্তু অ্যান্টনি এসে তাকে আর দেখতে পেল না। অ্যান্টনি বলল নিশ্চয়ই ঘুমের ঘরে তুমি ভুল দেখেছো। সকালে অ্যান্টনি ম্যানুয়ালকে ফোন করে জানলো যে আন্টি এখনো মিসিং। ওদের কথাবার্তা দূর থেকে লক্ষ্য করছিল ম্যানুয়াল। আসমা আর সুলু প্রিয়ার বাড়ি এলে প্রিয়া বলল আমি শিওর আন্টির অ্যালজাইমার নেই। আসমা বলল তুমি কি বলতে চাও? ম্যানুয়াল জোর করে ওর মাকে বন্দি করে রেখেছে। রাত্রে রান্না করার সময় প্রিয়া দেখলো ম্যানুয়াল বাইরে কোথাও গেল। ও অ্যান্টনি আর কানিকে খাবার দিয়ে পিছনের জঙ্গল দিয়ে লুকিয়ে ম্যানুয়ালের বাড়ি গেল। সুলু আর আসমাকে বলল ম্যানুয়াল গাড়ি করে এলে ওকে যেন খবর দেয়। নিচের তলায় কোনো কিছু দেখতে না পেয়ে প্রিয়া সানসেট দিয়ে সোজা দোতলার ঘরের পিছনে উঠলো।
কিন্তু ভিতরে কিছুই দেখতে পেল না, কারণ সেখানে জানলায় প্রাইভেসি গ্লাস বসানো ছিল, যা দিয়ে বাইরের কেউই ভিতরে কিছুই দেখতে পারবে না, কিন্তু ভিতর থেকে সবকিছুই দেখা যাবে। সেই ঘরের ভিতর তখন ছিল জন। ও পুরো মাস্ক গ্লাভস পরেছিল এবং কিছু একটা করছিল। ঘরের ভিতর থেকে প্রিয়াকে দেখে ও তো ভীষণ ভয় পেয়ে গেল আর ম্যানুয়েলকে ফোন করলো। ম্যানুয়েল তাড়াতাড়ি বাড়ির দিকে আসতে শুরু করলো। ম্যানুয়েলের গাড়ি দেখে আসমা প্রিয়াকে ইনফর্ম করলো। তাড়াতাড়ি প্রিয়া সানসেট থেকে ঝাঁপ দিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে ঘরে ফেরার সময় ধরা পড়ে গেল। ম্যানুয়েল মিষ্টি কথায় প্রিয়াকে শাসিয়ে গেল যেন আগের বার ওর ঘরের আশেপাশে প্রিয়াকে দেখতে না পাওয়া যায়। এদিকে অ্যান্টনি জানতে পেরে প্রিয়ার উপর রাগারাগি করলো। ম্যানুয়েল বাড়ি ফিরে সেই জায়গাটা দেখতে গেল যেখান দিয়ে প্রিয়া উপরে উঠেছিল। হঠাৎ ম্যানুয়েল দেখলো যে দেওয়ালের রক্তটা লিক করছে। আমরা দেখতে পাই দেওয়ালে রক্তের ছাপ রয়েছে। ম্যানুয়েল দোতলায় গিয়ে জনকে বলল, তোমার প্ল্যানটা শোনাটাই আমার ভুল হয়েছে, এখানে না করে প্ল্যানটা অন্য কোথায় করলে ভালো হতো। জন বলল, এখানে প্লাম্বিং খারাপ থাকলে আমি কি করব। এবার আমরা দেখি এক ভয়ানক দৃশ্য। দোতলার একটা বিশাল অংশ প্লাস্টিক দিয়ে মোড়া হয়েছে। বাথরুমের ভিতরে রয়েছে সেই জলের ট্যাঙ্কটা, তার ভিতর HCl ঢেলে কোনো মানুষের শরীরকে গলানো হতো, আর সেই HCl টয়লেটের মাধ্যমে আন্ডারগ্রাউন্ড করা হতো। এখন প্লাম্বিং খারাপ থাকার কারণে বাইরের দেওয়ালে জল শোক করছে, সারা ঘরময় রক্তের দাগ। ম্যানুয়েল আঙ্কেলকে ফোন করে বলল, ও বারবার নিউজিল্যান্ড থেকে ফোন করছে, যদি ওর সন্দেহ হয় আর এখানে চলে আসে তাহলে আমরা বিপদে পড়ে যাব। আঙ্কেল বলল, প্রিয়ার থেকে সাবধানে থাকতে হবে, মনে হচ্ছে ও কিছু একটা আন্দাজ করেছে। রাত্রে প্রিয়া ডায়নাকে একটা হাই মেসেজ করলো। সকালে আসমা আর সুলু প্রিয়ার বাড়ি এলে প্রিয়া বলল, আমি ম্যানুয়েলকে এক্সপোজ করেই ছাড়ো। আসমা বলল, যখন তুমি সানসেটের উপর চড়ে আন্টিকে খুঁজছিলে তখন সেখানে ম্যানুয়েল চলে আসে, কিন্তু ও বাড়ির ভিতরে না গিয়ে সোজা তুমি যেখানে ছিলে সেখানে চলে যায়। মনে হচ্ছে কেউ ফোন করে ম্যানুয়েলকে তোমার বিষয়ে খবর দিয়েছে, কিন্তু কে হতে পারে। প্রিয়া গেল স্টেফির কাছে এই ব্যাপারটা জানতে, যে সে রাত্রে ম্যানুয়েলকে ওই খবরটা দিয়েছিল কিনা। স্টেফি বলল, সেদিন ওর বাড়িতে ঘুমিয়ে গিয়েছিলাম বলে তারপর থেকে ম্যানুয়েল আমার সাথে কথা বলে না। ম্যানুয়েল এমন বিহেভ করছে যেন আমার জন্যই আন্টি মিসিং হয়ে গেছে। প্রিয়া বলল, আমি সেদিন পাক্কা আন্টিকেই ওদের বাড়িতে দেখেছিলাম, এখানে নিশ্চয়ই কোনো গেম চলছে। তখন স্টেফি বলল, সেদিন জুস খাবার পর তোমার কোনো আলাদা ফিলিং হয়েছিল কি? প্রিয়া বলল, কই না তো। স্টেফি বলল, আমি দিনের বেলায় কখনো ঘুমোই না, কিন্তু সেদিন জুস খাওয়ার পর এমন লাগছিল যেন আমার চোখ বুজে আস। তারপর ম্যানুয়েলের আওয়াজেই আমার ঘুম ভাঙে। সেই সময় ডায়নার মেসেজ রিপ্লাই আসে। প্রিয়া একটা ভয়েস মেসেজ করে পাঠায় যে ম্যানুয়েল আর আন্টির মধ্যে সবকিছু ঠিকঠাক ছিল তো, কারণ যেদিন তুমি এখান থেকে গেলে সেদিন আমি আন্টিকে ঘরেই দেখেছিলাম। ডায়না মেসেজ করে বলল, কই না তো, মা তো এখনো মিসিং। তুমি কি আমাদের বাড়ির আশেপাশে আনইউজুয়াল কিছু লক্ষ্য করেছো? প্রিয়া বলল, না। ডায়না ভয়েস মেসেজে পাঠালো যে এখন আমি একটু ব্যস্ত আছি, একটু পরে ফোন করছি। পরদিন ম্যানুয়েল দেখলো লিকেজ আরো বেড়েছে। ও একটা ভাঙা দরজা দিয়ে সেই জায়গাটা আড়াল করে রাখলো। রাত্রে কিছু বস্তা নিয়ে এসে ম্যানুয়েল সেই জায়গাটাকে ভালো করে আড়াল করে দিল, আর সেই কাজটা করতে আসমা তার ঘর থেকে দেখলো এবং তৎক্ষণাৎ প্রিয়াকে ইনফর্ম করলো। পরদিন সকালে ম্যানুয়েলের কাছে মেসেজ এলো যে ও আসছে। দোতলায় গিয়ে জনকে বলল, ও আসছে আজ রাতের ফ্লাইটে, কাল দুপুরের আগে সব শেষ করতে হবে। আঙ্কেলকে জানাতে সে বলল, কাল তুমি নিজে গিয়ে ওকে নিয়ে আসো, তোমার আগে আর কারো সাথে যেন ওর কন্ট্যাক্ট না হয়, ওকে অন্য কোথাও রাখার ব্যবস্থা করো, আমি এক্ষুনি আসছি। এরপর পুরো ঘর ক্লিন করা হলো, সমস্ত কালো পলিথিনে ভরা হলো, ধুনো দিয়ে ঘরের দুর্গন্ধ দূর করা হলো। এদিকে প্রিয়া ওয়েট করছে ম্যানুয়েল কখন একবারের জন্য বাইরে যায়, তাহলে ওরা বস্তার পিছনে কি আছে দেখবে। সমস্তটা ক্লিন করার পর ম্যানুয়েল বাইরে বেরোলে তখন আসমা আর সুলু গেল ম্যানুয়েলের বাড়ি। বাড়ির ভিতরে ঢোকার জন্য আসমা বেল বাজালো। বেল শুনে জন আরো ভয় পেয়ে গেছে। আর এদিকে সুলু ওই বস্তাগুলো সরিয়ে দেখলো সেখানে একটু মতো জায়গা নতুন পেন্ট করা হয়েছে। প্রিয়াকে ফোনে বললে প্রিয়া বলল, একটু খুঁজে দেখো ভিতরে কি রয়েছে। সেই সময় জন দরজা খুললেই ওরা ভয় পেয়ে দুজনেই সেখান থেকে পালিয়ে গেল। অ্যান্টনি ফোন করে জানালো যে আন্টিকে পাওয়া গেছে, নাগাপট্টমের কোন একটা চার্চের কাছে ছিল, বাড়িতে নিয়ে আসা হলো আন্টিকে। সুলু আর আসমা বলল, এবার বুঝতে পারছো প্রিয়া, সবগুলোই শুধুমাত্র তোমার সন্দেহ মাত্র। স্টেফি ম্যানুয়েলের কাছে সেদিনের জন্য ক্ষমা চাইলো। সেই সময় প্রিয়া ম্যানুয়েলের মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছিল আন্টি, কোথায় গিয়েছিলেন আপনি, আর কি করেই বা গিয়েছিলেন। আন্টি কিছু বলতে যাবে, আবার সেই সময় ম্যানুয়েল সেখানে চলে এলো। বাধ্য হয়ে আবার প্রিয়াকে সেখান থেকে বেরিয়ে চলে আসতে হলো। সবাই সেখান থেকে চলে যাবার সময় প্রিয়া আবার ডায়নাকে ভয়েস মেসেজ করে বলল, কিছু আর্জেন্ট কথা আছে, আমি কি তোমাকে ফোন করতে পারি? কিন্তু আমরা চমকে গিয়ে দেখি যে ডায়নার ফোনটা ম্যানুয়েলের কাছেই রয়েছে, মানে এতদিন ধরে ওই ডায়নার হয়ে মেসেজ করছিল। রাত্রে সমস্ত পলিথিন আর গ্যালনগুলো আবার গাড়িতে করে সরিয়ে ফেলা হলো। ডায়না মেসেজে রিপ্লাই করছে না দেখে প্রিয়া ফোন করলো, কিন্তু ম্যানুয়েল সেটা কেটে দিল। কাল প্রিয়ার ইন্টারভিউ আছে আর অ্যান্টনি যাচ্ছে বাড়ির বাইরে অফিসের কাজে,
কিন্তু প্রিয়ার মনটা খচখচ করছে। পরদিন সকালে বাড়িতে তালা দিয়ে ম্যানুয়েলরা সবাই সেখান থেকে চলে গেল। স্টেফি আর প্রিয়া একসাথে ইন্টারভিউ দিতে যাবার পথে প্রিয়া একজনের সাথে দেখা করলো, তারপর ইন্টারভিউ দিতে গেল। বারবার ডায়নাকে ফোন করলেও ও কেটে দেওয়ায় প্রিয়ার আরো টেনশন হয়ে যাচ্ছিল। ইন্টারভিউ এর দিকে ওর কোনো মনই নেই। আর ওদিকে আমরা ম্যানুয়েলকে সমস্ত কাপড় পাসপোর্ট পুড়িয়ে ফেলতে দেখি। আর এদিকে প্রিয়া আবার ডায়নাকে ফোন করলে বলে সুইচ অফ আছে। প্রিয়া অবাক হয়ে স্টেফিকে বলল, আমার মনে হচ্ছে ডায়না বিদেশে যায়নি। যখন ইন্টারন্যাশনাল কলিং অন করে আমি কল করলাম তখন সুইচ অফ মেসেজ হিন্দিতে বলল। স্টেফি বলল, তা কি করে সম্ভব? আমরা তো ওকে যেতে দেখেছি। প্রিয়া ডায়নার ফেসবুক অ্যাকাউন্ট চেক করে অদিতি বলে একজনের নাম্বার পায়। ওদিকে এই অদিতি নিউজিল্যান্ড থেকে দেশে এসেছে। অদিতি ম্যানুয়েলকে ফোন করে বলল ও এয়ারপোর্টে পৌঁছে গেছে। ম্যানুয়েল বলল, আমার গাড়ি খারাপ হয়ে গেছে, তুমি একটা উবার বুক করে একটা জায়গায় চলে এসো। অদিতি সেখানে গেলে ম্যানুয়েল তাকে গাড়িতে তুলে নেয়। ম্যানুয়েল অদিতিকে অনেক বোঝানোর চেষ্টা করে যে ডায়না এখন কথা বলতে চাইছে না, কিন্তু অদিতি ডায়নার সাথেই দেখা করতে চায়। এদিকে একটা ফাঁকা জায়গা গাড়ি দাঁড় করিয়ে ম্যানুয়েল সেখান থেকে নেমে ওর আঙ্কেলকে ফোন করে বলল, অদিতি কিছুতেই মানছে না, কি করা যায়? তখন আমাদের অবাক করে দিয়ে আঙ্কেল ফোনটা ম্যানুয়েলের মায়ের হাতে দেয়। ম্যানুয়েলের মা ওকে বলে, ডায়নার সাথে দেখা করতে চাইছে তো, তাহলে তাকে ডায়নার কাছেই পাঠিয়ে দে। মানে এতক্ষণে আমরা বুঝতে পারি যে ডায়না কেই ওরা মেরে ফেলেছে আর ওই মৃতদেহই গলানোর চেষ্টা করছিল। প্রিয়া অদিতির নম্বরে ফোন করে বলে, ডায়না মনে হয় নিউজিল্যান্ডে যায়নি। অদিতি বলল, হ্যাঁ তো, ওর নিউজিল্যান্ড যাওয়ার কথা ছিল, কিন্তু ম্যানুয়েলের মা খুব অসুস্থ বলে একটা ভিডিও পাঠিয়েছিল, তাই দেখে ও বাড়ি ফিরে যায়। প্রিয়ার কাছে বাকিটা জানার আগেই ম্যানুয়েল অদিতিকে অজ্ঞান করে দেয়। ওদিকে প্রিয়া ইন্টারভিউ রুমে ঢুকলে তার মোবাইলে ম্যানুয়েলের মায়ের সেই ভিডিওটা আসে। ইন্টারভিউ ছেড়ে প্রিয়া তার গাড়ি নিয়ে প্রথমে যায় ম্যানুয়েলের বেকারিতে। সেখানে জানতে পারে আরেকটি জায়গায় ম্যানুয়েল একটি বেকারি শপ খুলবে। তার অ্যাড্রেস নিয়ে প্রিয়া সেখানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় সেই মহিলা ফোন করে যার কাছে প্রিয়া ইন্টারভিউ দিতে যাবার সময় দেখা করেছিল। সেই মহিলাটি বলল, তোমার দেওয়া স্যাম্পেলে আমরা মানুষের হাড় আর রক্তের ডিএনএ পেয়েছি, তাই এই বিষয়টা নিয়ে তুমি দূরেই থাকো। এরপর আমরা দেখি লুকিয়ে সেই দেওয়ালের পাপড়ি স্যাম্পেল পাঠিয়ে দিয়েছিল প্রিয়া এই মহিলাটির কাছে। প্রিয়া সাহস করে সেই জায়গায় যায়, গিয়ে দরজার ফাঁক দিয়ে দেখে যে অদিতিকে অজ্ঞান করে ম্যানুয়েল আর জন কিছু একটা করছে। প্রিয়া বুঝতে পারে যে ওরা অদিতিকে মেরে ফেলবে, তাই বাইরে এসে একটা ঢিল ছুঁড়ে মারে কাঁচের দরজাতে। আওয়াজ পেয়ে ম্যানুয়েল বাইরে বেরিয়ে আসে। প্রিয়া দৌড়ে গাড়ির ভিতর ঢুকলে গাড়িটি স্টার্ট নিচ্ছিল না। তখন ম্যানুয়েল একটা ধারালো অস্ত্র দিয়ে প্রিয়ার গাড়ির উইন্ডশিল্ডে আঘাত করে আর উইন্ডশিল্ড ভেঙে যেতে থাকে। হঠাৎ সেই মুহূর্তে গাড়ি স্টার্ট হয়ে যায় আর প্রিয়া ম্যানুয়েলকে সেই কাঁচের দরজায় ধাক্কা মারে। কাঁচ ভেঙে গিয়ে ম্যানুয়েল দেওয়ালে ধাক্কা খায়। রক্তাক্ত অবস্থায় ম্যানুয়েল অজ্ঞান হয়ে যায়। প্রিয়া অদিতিকে খুঁজতে খুঁজতে দেখে যে ওরা একটা আইসক্রিমের বক্সে অদিতিকে ঢুকিয়ে রেখে। প্রিয়া তাকে বার করে। সেই সময় ম্যানুয়েলের ফোন আসে ম্যানুয়েলের মায়ের। তিনি বলেন, কাজ ঠিকঠাক হয়ে গেছে তো? প্রিয়া ম্যানুয়েলের ফোন ধরে বলে যে, না আন্টি, আপনাদের প্ল্যান এবারে আর সাকসেস হয়নি। আমি প্রিয়া সেটা হতে দিইনি। এবার ম্যানুয়েল আর ওর মা, আঙ্কেল আর জনকে গ্রেপ্তার করে পুলিশ। আমরা জানতে পারি যে সেদিন স্টেফিকে ম্যানুয়েলের মাই ঘুমের ওষুধ খাইয়েছিলেন আর বারবার বাড়ি থেকে পালিয়ে যেছিলেন পুলিশকে এটা বোঝানোর জন্য যে উনি সবকিছু ভুলে যান। আর এই সবকিছু ওরা প্ল্যান করেছিল ডায়নাকে মারবার জন্য, কারণ ডায়না ওদের বংশের মুখে কালি দিয়েছে। সেদিন মায়ের অসুস্থতার খবর পেয়ে ডায়না ফিরে এসেছিল, তখনই ওর মায়ের সামনে ম্যানুয়েলের আঙ্কেল ওকে মেরে ফেলে। আর সেদিনই প্রিয়া আন্টিকে এই বাড়িতে দেখেছিল। আর প্রথম দিন প্রিয়ার গাড়িকে ওরাই ধাক্কা দিয়েছিল, সেটাও আমরা দেখতে পাই। ওরা প্ল্যানটা সাকসেস করার জন্য এই ফাঁকা অঞ্চলটাকে বেছে নিয়েছিল যাতে ওরা ধরা পড়ে না যায়। ম্যানুয়েল ভেবেছিল এখানে পাড়া প্রতিবেশীরা কেউ কারোর খবর রাখেন, কিন্তু প্রিয়ার সূক্ষ্ম দৃষ্টিশক্তি, বুদ্ধিমত্তা এবং সাহসিকতার জোরে অপরাধীদের পর্দা ফাঁস করা গেল। তো বন্ধুরা, সিনেমাটিকে এখানেই শেষ করা হয়েছে। তো আজকের মতো এখানেই